মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে, জনসভায়, কার্যত এ রাজ্যে এখন যেটা চলছে সেটা রাষ্ট্রপতি শাসনই। কারণ যেভাবে আধিকারিকদের বদলি করা হয়েছে, যেভাবে বাইরে থেকে আধিকারিকদের এনে দায়িত্ব দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কার্যত তাঁর সরকার নয়, এখানে রাষ্ট্রপতি শাসন চলছে। এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি, একজন বিশিষ্ট আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি দাবি করলেন বিচারপতিদের সামনে যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করছেন না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপ্রেজেন্ট করছেন হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না। তিনি পরিষ্কার বললেন, যেভাবে বদলে দেওয়া হয়েছে আধিকারিকদের, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সমস্ত নির্বাচন কমিশন নির্বাচিত, ফলে তিনি নিজেকে আর রাজ্য সরকারের আইনজীবী হিসেবে আদালতে পরিচয় দিতে চান না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত খুব নতুন বিষয় নয়, কিন্তু যে মাত্রায় বিষয়টিকে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, এর আগে এরকম কোনো উদাহরণ ভারতে নেই, ভবিষ্যতেও থাকবে কিনা জানি না। বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সংস্থা, কেন্দ্রের স্বশাসিত সংস্থা, প্রত্যেকের সঙ্গে বিরোধ তৃণমূল কংগ্রেসের, এবং বিরোধ এমন জায়গায় সাংবিধানিক বা প্রশাসনিক মাত্রা পেরিয়ে তা এখন আইনের দরজায়। সোমবার মামলা, মঙ্গলবার মামলা, ভারতের সর্বোচ্চ আদালতে দুদিনে 3টে মামলা, যেখানে কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থার সঙ্গে রাজ্য সরকারের মামলা হচ্ছে। আর রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে, কি বলুন কলকাতা হাইকোর্ট অথবা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, বেশিরভাগ মামলাতেই কার্যত ল্যাজে গোবরে হচ্ছে। ধরুন, উন্নয়নের প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে ভর্ৎসনা শুনতে হচ্ছে আদালতের কাছে। দেশের সর্বোচ্চ আদালত তৃণমূল কংগ্রেসের সরকারকে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলছেন, এই মামলা যা আপনারা করেছেন কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, অবিলম্বে প্রত্যাহার করুন, না হলে আমরা খারিজ করে দেব। উন্নয়নের প্রশ্নে, যেখানে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের অন্যতম মোটো ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উন্নয়নের দাবি করেন, আর উন্নয়নের প্রশ্নে এই সরকার রাজ্যের মানুষের স্বার্থ পরিপন্থী কাজ করছেন। সর্বোচ্চ আদালত বলছেন একটা মেট্রো রেলের শাখা পথ যা কলকাতা এয়ারপোর্টকে গড়িয়ার সঙ্গে জুড়বে, মাঝখানে 316 মিটার জায়গার কাজ বাকি, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা মোড়ের কাছে। এই কাজটা বছরের পর বছর হচ্ছে না, আইনি লড়াই চলছে। কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যে এটা শেষ করুন, করতেই হবে, কোনো কিছু শুনবো না। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল, কিন্তু তবুও সেই কাজটা হবে না। মেট্রো রেলের ওই শাখার কাজ সম্পূর্ণ হলে, এয়ারপোর্ট গড়িয়া কানেক্টেড হলে, দক্ষিণের সঙ্গে উত্তর এবং পূর্বের যেভাবে একটা যোগাযোগ স্থাপিত হবে, তা নিঃসন্দেহে এই শহরের মানচিত্রকে বদলে দেবে, গণপরিবহনের মানচিত্রকে। কিন্তু ঠিক কী কারণে রাজ্য সরকার বারবার এই প্রসঙ্গে মামলায় চলে যাচ্ছে, আদালতে চলে যাচ্ছে? কেন করা যাচ্ছে না এটা? কোথায় অসুবিধে? রাজ্য সরকার কখনো পরীক্ষার কথা বলছে, কখনো নির্বাচনের কথা বলছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে এইভাবে অজুহাত খাড়া করছেন আপনারা, অবিলম্বে এই মামলা প্রত্যাহার করুন, এটা আমরা শুনতেই চাই না। আইপ্যাক নিয়ে যে মামলা, আইপ্যাকের তদন্তের মাঝখানে চলে গেলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার। এটা নিয়ে আইপ্যাক সুপ্রিম কোর্টে মামলা করেছে। খুব ইন্টারেস্টিংলি, আমি আপনাদের আগেই জানিয়েছিলাম বিস্তারিত যে আইপ্যাক এই মামলাটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আবেদন করে যায়নি। তাদের আবেদনের মুখ্য দুটো পার্ট। এক, তারা তাদের অধিকার চেয়েছে, কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা হিসেবে তাদের যে অধিকার আছে সেই অধিকার লঙ্ঘিত হয়েছে। কে লঙ্ঘন করেছেন? রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী। তারা এই অধিকারের প্রশ্নে মামলা করেছেন। আর দ্বিতীয়, তারা বলেছেন বিষয়টি ঠিক কি হয়েছিল এটা নিয়ে দরকার হলে সিবিআই তদন্ত করুক। এখন রাজ্য সরকারের আইনজীবীরা প্রথম থেকেই এই মামলাতেও সময় কিল করার কথা ভেবেছেন বা চেয়েছেন। সেটা কি জন্য আমি বলছি না, বিচারপতিরা বলেছেন। যখন রাজ্য সরকার অতিরিক্ত সময় চেয়েছে, বিচারপতিরা বলেছেন সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না, আপনারা এফিডেভিট আপনাদের সময় মতো দিন, জবাব টবাব ইত্যাদি, কিন্তু এই মামলা শুনানি আমরা শুরু করে দেবো। মামলা শুনানি গত সপ্তাহে শুরু হয়েছে, এরপর মঙ্গলবার দ্বিতীয় শুনানির দিন গেছে।
এবং প্রথম থেকেই যখন শুনানি পিছনো যায়নি তখন রাজ্য সরকারের আইনজীবীরা যে পয়েন্টটাকে সামনে নিয়ে এসছেন তা হলো অধিকারের প্রশ্নে কেন গেল ইডি। ইডি কোনো ব্যক্তি নয়, মৌলিক অধিকারের প্রশ্ন সবসময় ব্যক্তি কেন্দ্রিক। শেষ পর্যন্ত এই পয়েন্টে আমরা মঙ্গলবার দেখলাম বিচারপতিরা বারবার শতপ্রণোদিত হয়ে, এমনকি বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল রাজ্যের হয়ে অ্যাপিয়ার করেছেন, সেখানে কপিল সিবালকে বলেছেন যে কেন সবসময় ব্যক্তি কেন্দ্রিক হবে, পার্সপেক্টিভ কেন বিচার করবেন না। এবং এক সময় বিচারপতিরা কপিল সিবালকে এই ভাষাতেও বলেছেন যে আমাদের শেখাতে আসবেন না। কিন্তু তারপরেও কপিল সিবাল বারবার বলেছেন যে ফৌজদারি মামলা করতে পারত ইডি। ফৌজদারি মামলা সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার জন্য করা যায়। কিন্তু পয়েন্টটা হচ্ছে ইডি এই মামলাটা কোথায় করত? ইডি এই মামলাটা করত স্থানীয় পুলিশের কাছে। কোন পুলিশের কাছে? যেখানে এই ঘটনা ঘটছে সেখানকার লোকাল পুলিশ স্টেশনে, অর্থাৎ কলকাতা পুলিশ অথবা সল্টলেকেও যেহেতু এর একটা পার্ট আছে বিধাননগর পুলিশ। তো কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এই দুটো কমিশনারেট সম্পূর্ণ রাজ্য নিয়ন্ত্রিত। তো এই দুটো কমিশনারেটে যদি ইডি গিয়ে কোনো থানায় কমপ্লেন করে কার বিরুদ্ধে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাহলে তার ব্যাপারে কতটুকু কি পদক্ষেপ করা হবে? যেখানে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে বারবার, রাজ্য সরকারের বা সরকারি দলের বিরুদ্ধে বারবার এই অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের ছাপ যদি থাকে তো তিনি যত বড় অপরাধী হন তাকে পুলিশ কিছু বলে না। বিরোধী দলগুলো বারবার বলে পুলিশকে এখানে দলদাস বানিয়ে ফেলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা, ফলে তৃণমূল কংগ্রেসের স্বার্থ লঙ্ঘিত হয় এরকম কোনো কাজ এ রাজ্যের পুলিশ কখনো করে না। তো এই অবস্থায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখানকার কোনো পুলিশ স্টেশনে কমপ্লেন করবে ইডি? ফৌজদারি কমপ্লেন এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেবে পুলিশ? ইডি সে রাস্তায় হাঁটেনি, ইডি সরাসরি সুপ্রিম কোর্টে গেছে। আর সুপ্রিম কোর্ট তাদের বক্তব্যে বারবার এই কথাই বলেছেন যে ইডি কেন বিচার পাবে না। এর আগের দিনও মাননীয় বিচারপতিদের মুখে এই টার্ম শোনা গেছে, এবার মঙ্গলবারও একই কথা শোনা গেল যে এই ধরনের ঘটনা ঘটলে এই কেন্দ্রীয় সংস্থা, তদন্তকারী সংস্থাগুলো যদি কাজে বাধা পায় তাহলে কার কাছে যাবে বিচারের জন্য? অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু রাজ্য সরকার যে পয়েন্টে আর্গুমেন্ট সামনে রেখেছে সেই আর্গুমেন্টের কাউন্টার আর্গুমেন্ট যতটা না বিরোধী পক্ষ থেকে এসছে তার থেকে বেশি এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন বিচারপতিরা মনে করছেন যে এই ঘটনা যেহেতু নজিরবিহীন, এ ব্যাপারে অবশ্যই দেশে সর্বোচ্চ আদালতের একটা ভূমিকা রাখা উচিত। এখনো পর্যন্ত অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে, দেখুন এগুলো অ্যাপ্রিহেনশন, আমি নিজেও আইনের লোক নই, এবং সব থেকে বড় কথা শেষ পর্যন্ত মামলা শেষ হওয়ার পরে বিচারপতিরা কোনো একটা বিষয়ে যে ভার্ডিক্ট দেবেন সেটা কি হতে পারে, সেটা যতক্ষণ না ভার্ডিক্টটা সামনে আসছে, যতক্ষণ অফিসিয়ালি ওই রেকর্ডেড ভার্ডিক্ট আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত অনুমান করা যেতে পারে, কিন্তু সেটার কোনো বিশেষ লিগ্যাল ভিত্তি নেই। অনেকগুলো পয়েন্ট, যেরকম কপিল সিবাল বারবার আর্গুমেন্টে গেছেন যে ইডি কেন কোনো ফৌজদারি মামলা করেনি। ইডির হয়ে যে অফিসার মামলা করেছেন সুপ্রিম কোর্টে, রবিন বনসল সম্ভবত তার নাম, তো এই অফিসার ব্যক্তিগতভাবে সেদিন ওখানে ছিলেন না যেখানে এই ঘটনা ঘটেছে। ফলে এই পয়েন্টগুলো কিন্তু রাজ্যের তরফ থেকে রাখা হয়েছে। বিভিন্ন পুরনো মামলার উদাহরণ টেনে টেনে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইডি আর যাই হোক এভাবে মৌলিক অধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টে আসতে পারে না। অন্যদিকে বিচারপতিরা কি বলেছেন আমি আপনাদের ইতিমধ্যেই বলেছি। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরাসরি যে আর্গুমেন্টে থাকতে চাইছেন রাজ্যের আইনজীবীরা, বারবার সেই পয়েন্টগুলোতে ইডিকে কোনো না কোনো জায়গায় একটা সমাধান দিতে হবে, একটা বিচার দিতে হবে, এই বক্তব্যই ফুটে বেরিয়েছে মাননীয় বিচারপতিদের বক্তব্যে। এবং যদি সেরকম হয়, আলটিমেটলি যদি সর্বোচ্চ আদালতের অবজারভেশন হয় ইডি বাধা পেয়েছে এবং বাধা পাওয়াটা আইনত হয়নি, তাহলে সেটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারি দলের জন্য বিরাট বড় পরাজয় হবে। এবং তারপরে সেই অমোঘ প্রশ্ন আসবে, যে প্রশ্নে প্রথম দিন বিচারপতিদের মুখে শোনা গিয়েছিল যে কি নিয়ে গিয়েছেন ওখান থেকে মুখ্যমন্ত্রী, তার লিস্ট রাজ্য সরকারকে জমা দিতে বলা হয়েছিল। এখন যেহেতু শুনানির অভিমুখ একটু অন্যদিকে ঘুরে গেছে, ইডির এখতিয়ার নিয়ে কথাবার্তা চলছে, ওই বিষয়টা চাপা পড়ে আছে। কিন্তু
যেই মুহূর্তে এই মীমাংসা হয়ে যাবে যে ইডির এখানে এখতিয়ার আছে কি নেই, যদি ইডির এখতিয়ার আছে বলে সিদ্ধান্ত নেন বিচারপতিরা, তাহলে এবার ঘুরে ওই প্রশ্ন আসবে যে মুখ্যমন্ত্রী যেগুলো নিয়ে গেছেন সেগুলোর তালিকা রাজ্য সরকার অবিলম্বে আদালতে জমা দেন। কিন্তু এর মধ্যে আর্গুমেন্ট যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলাম সেটা খুব ইন্টারেস্টিং, যে তিনি বললেন আমি রাজ্য সরকারের নই। আমি এরকম কোন আর্গুমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এখনো শুনিনি। তিনি বলেছেন অঘোষিত এটা একটা চলছে, রাষ্ট্রপতি শাসন চলছে, কিন্তু তিনি এখন অফিসিয়ালি এভাবে বলেননি যে আমি আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে বলে দিলেন যে আমি রাজ্যের আইনজীবী নই। তিনি কেন্দ্রীয় যিনি সলিসিটর জেনারেল তার দিকে তাকিয়ে বললেন যে রাজ্যের আইনি ভার এখন আপনাদের ওপরে। অর্থাৎ কার্যত তিনি বলতে চাইলেন যে কেন্দ্র চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে, কেন্দ্র চালাচ্ছে পশ্চিমবঙ্গের সরকারটাকে। এখন প্রশাসনিক প্রশ্নে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। হ্যাঁ, হতে পারে যে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এই গুরুত্বপূর্ণ পদগুলোতে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সেখানে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এসআইআর সংক্রান্ত বিষয়টাও এবারে আবার উঠছে শুনানির জন্য। এখানেও রাজ্য সরকার ভার্সেস কেন্দ্রের স্বশাসিত সংস্থা কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এখন এসআইআর এর এখন যা পর্যায়, একটা জায়গা পর্যন্ত রাজ্য সরকারের হাত পা বাঁধা। যাদের নাম বিচার বিভাগীয় অফিসারদের সিদ্ধান্তে বাদ যাচ্ছে, তাদের বিচার বিভাগীয় অফিসারদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জই করতে পারবে না রাজ্য সরকার, পরিষ্কার করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু যারা বাদ যাচ্ছেন তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন। এই ট্রাইব্যুনাল কিভাবে তৈরি হবে? মুখ্য দায়িত্ব কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির, এবং তিনি অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানাবেন। এখনো পর্যন্ত এটা স্পষ্ট হয়ে গেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতির নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে স্পষ্ট হয়েছে 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির দায়িত্বে 19টি ট্রাইব্যুনাল তৈরি হবে, যারা 23টি জেলার বিষয়ে মীমাংসা করবে। অর্থাৎ এরকম কিছু ট্রাইব্যুনাল থাকবে যেখানে একাধিক ছোট জেলার সিদ্ধান্ত হবে, আর কিছু ট্রাইব্যুনাল জেলা ভিত্তিক বড় জেলাগুলির ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি কে দায়িত্ব নিচ্ছেন সেই বিষয়গুলো ঠিক হয়ে যাওয়ার পর যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কোথায় তারা অফিস করবেন। সেই অফিসে চালাতে গেলে লোক লাগবে, একটা ট্রাইব্যুনাল চলতে গেলে লোক লাগবে, সেই ম্যান পাওয়ার কোত্থেকে আসবে, এই বিষয়গুলোকে সেট আপ করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। এই রাজ্যের সরকারি দল তৃণমূল কংগ্রেস বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, সব থেকে বেশি সরব ছিলেন একজন বৈধ ভোটারের নাম বাতিল হতে দেব না, এবং এখনো পর্যন্ত তারা সেই স্ট্যান্ডেই আছেন, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়। ফলে যারা বাদ গেলেন বিচার বিভাগীয় অফিসারদের সিদ্ধান্তে, যাদের কাগজপত্র, তারা তো কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের আরেকটা সুযোগ আছে ট্রাইব্যুনালে গিয়ে নিজের ভোটাধিকার ফেরত পাওয়ার। এই ট্রাইব্যুনাল তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে হবে রাজ্যকেই। আর রাজ্যের আইনজীবী যেটা ইঙ্গিত দিলেন, অর্থাৎ তিনি নিজেই বললেন আদালতে দাঁড়িয়ে যে আমি আর রাজ্যের নই। এখন যদি ইনফ্রাস্ট্রাকচার সঠিক সময়ে না তৈরি করা যায়, ওই অবসরপ্রাপ্ত বিচারপতিরা ট্রাইব্যুনালের কাজ শুরু করতে না পারেন, তার দায় কার ওপর বর্তাবে? পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হিসেবে আমরা যাদের জানি, যাদের 6 মে পর্যন্ত মেয়াদ থাকার কথা, তারা যদি সরাসরি বলে দেন যেভাবে আধিকারিক বদলে দেওয়া হয়েছে, সরকারটা চালাচ্ছে কেন্দ্র, সরকারটা চালাচ্ছে নির্বাচন কমিশন, ফলে আমরা দায় নেব না। দায়ে ঠেলাঠেলি যদি হয়, রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ারই প্রাণ যাবে। সাধারণ মানুষ যারা এই ট্রাইব্যুনালের সামনে হয়তো নিজের ভোটাধিকারের জন্য নিজের আবেদন রাখতে পারতেন, তারাই বঞ্চিত হবে।